আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা শুক্রবারে আমাদের পরিমাণগত রসায়ন অধ্যায়ের উপর আমরা একটা এক্সাম নিয়েছিলাম। তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আমি আজকে থেকে আসলে খাতা দেখা শুরু করব, কারণ 12টার সময়ও আমাদের টাইম ছিল, অনেকে 12টার সময় এসে খাতা দিয়ে গেছে। তো আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের ছেলে স্টুডেন্টরাই মেনলি হচ্ছে পরীক্ষা বেশি দিয়েছে, এবং মেয়েদের মধ্যে অল্প কিছু স্টুডেন্ট, তার মধ্যে আমরা আমাদের কলেজিয়েটের কিছু স্টুডেন্ট যারা সিটি কলেজে পড়ে, তারপরে সিম্পা, এরকম কয়েকজন স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, যারা আমার কাছে খাতা জমা দিয়েছে। আর অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে ছেলেরা। তো আমরা জানলাম না যে কেন তোমরা পরীক্ষা দেওনি। তো যাই হোক, আমাদের পরীক্ষা নেওয়ার কর্তব্য, আমরা একটা চাপের মধ্যে তোমাদের রাখছিলাম, এই জন্য পরীক্ষা দিয়েছি। যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারতেছো যে আসলে তোমাদের প্রিপারেশনটা কেমন এবং কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে। অনেকেই আমি এমনি দেখলাম মার্কস বসায়নি, অনেকেই দেখছে অনেক সুন্দর করে লিখছে। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সুন্দর সুন্দর করে লিখছে। যেমন আমাদের একটা প্রশ্ন ছিল যে সিগমা বন্ধন ইউভি ভিজিবল বর্ণালী দেয় না কেন, অনেক সুন্দর করে লিখছে স্টুডেন্টরা। তার মানে বোঝা গেল যে তারা স্পেকট্রোস্কোপি এই টপিকগুলো খুব সুন্দর করে পড়ছে। তো যাই হোক, আমরা আশা করি আমরা যে প্রশ্নটা করছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এটাই সাজেশন। এরকম ধরনের প্যাটার্নের প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় দিয়ে থাকে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে তোমাদের ফেসবুক আইডি এবং সিরিয়াল নাম্বার যেহেতু লেখছো, এই কারণে আমরা নেক্সট ক্লাসে আমরা এখান থেকে তোমাদের কে কত মার্কস পেয়েছো এগুলো তোমাদের ইনশাল্লাহ আমরা বলে দিতে পারবো পরবর্তী ক্লাসে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলেকট্রোকেমিস্ট্রি অধ্যায়টা শুরু করছিলাম। আমরা একটা ক্লাস নিয়েছিলাম এবং তোমাদের বলছিলাম যে আমাদের একটা দুইটা ক্লাস, অর্থাৎ প্রথম দিকের যে কয়েকটা ক্লাস আছে এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেসিক এবং এখানে আমাদের মাধ্যমিক লেভেলের সাথে কিভাবে আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়ে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে প্রবেশ করবো, এই জন্য কিছু কথাবার্তা প্রথমে আলোচনা করা হয়, যা ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম। তো আমাদের আজকের টপিকটা হলো, মনে আছে আমরা আমাদের সেই পরিবাহিতা আর শ্রেণীবিভাগ দেখাচ্ছিলাম, অর্থাৎ মেকানিজমের উপর ডিপেন্ড করে পরিবাহিতাকে দেখানো হয়েছিল পদার্থকে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছিল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তোমাদের মনে আছে। তো আজকে আমরা ওই সেই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথাবার্তা নিয়েই আলোচনা করব। এই সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতাটা কেমন এবং এই সম্পর্কে তার শ্রেণীবিভাগ ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তবে তার পূর্বে কিছু কথাবার্তা অবজেক্টিভে আসে। দেখো, তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণীবিভাগ। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টপিকগুলো অ্যাভয়েড করতে পারতাম, যেহেতু আমাদের একটা অধ্যায়ের পূর্ণতা আনার জন্য আমাদের যে টপিকগুলো আমাদের সিলেবাসে আছে সেই সমস্ত টপিকগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করতে হবে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। অনেকের ধারণা যে স্যার আপনি তো বেসিকের মধ্যে অনেকবার এই সমস্ত কথাবার্তা বলছেন, মাধ্যমিক লেভেলেও পড়ে আসছি। ওই যে আমরা বললাম যে প্রথম দুইটা ক্লাস মাধ্যমিক লেভেলের সাথে মিল থাকে, এরকমভাবে আস্তে আস্তে আমরা অগ্রসর হই। তো যেহেতু অনেক সময় দেখা যায় এগুলো থেকে অবজেক্টিভ আসছে, এই জন্য আমরা মেনলি হচ্ছে এটা দেখানো। দেখছো, তড়িৎ বিশ্লেষ্য তোমরা জানো এটা দুই প্রকার, একটা হলো স্ট্রং ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হলো আছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তোমাদের এটা মনে আছে? দেখো, সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হলো দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো তোমাদের কি মনে আছে যে সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলবো? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো তাদের জলীয় দ্রবণে সাধারণত সম্পূর্ণরূপে আয়নিত থাকে, সাধারণত দেখা যাচ্ছে গ্রেটার দেন 70%, মানে 70%-এর উপরে আয়নিত হবে। তো লেখো, এখানে স্টার চিহ্ন লেখো, আয়নিত হবে, আয়নিত হবে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে আয়নিত হবে, জলীয় দ্রবণে গ্রেটার দেন 70 থেকে 100%। হ্যাঁ, মানে 70%-এর উপরে, মানে 70 থেকে 100%, 100%ও হতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড 100% আয়নিত হয়। তো আমরা বলছি যে 70 থেকে মানে 70%-এর উপরে আয়নিত হবে, তাদেরকে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ অবজেক্টিভগুলো দেখো কেমন ভাবে আসে। যদি তুমি লবণের উদাহরণ দাও, লবণের উদাহরণ দেখো সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড,
তারপরে হচ্ছে কপার সালফেট, এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আসতে পারে নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ, এরকম প্রশ্ন আসতে পারে। অনেকের কিন্তু সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড মনে আছে, এরপরে যদি অবস্থান্ত ধাতু লবণ দেয় তাহলে কিন্তু বুঝতেই পারতেছো না যে এটা তীব্র নাকি মৃদু, এগুলো মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, লবণ। এরপর দেখো অ্যাসিড, অ্যাসিডের মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে থাকবে, নাইট্রিক অ্যাসিড, এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এইভাবে যত উদাহরণ বইতে আছে, শুধু একটা না, অনেকগুলো রাইটারের বইতে যতগুলো আছে সেগুলো তোমার মনে রাখতে হবে। অবজেক্টিভ আসতে পারে কিন্তু, ক্ষার দিতে পারে, অ্যাসিড দিতে পারে, লবণ দিতে পারে, এরকমও আসতে পারে যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কত পার্সেন্ট আয়নিত হয়, বুঝতে পারছি, এরকম প্রশ্ন আসতে পারে। দেখো দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দেখো আয়নিত, আয়নিত হবে জলীয় দ্রবণে, আয়নিত হবে জলীয় দ্রবণে 1 থেকে 10%। দেখছো, 1 থেকে 10%, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ যদি আয়নিত হয় তখন সেটাকে বলা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অনেকে বলতে পারে স্যার মাঝখানেটা কি হলো, ওটাকে মডারেট বলা হয়। তোমরা এগুলো বেসিকের মধ্যে পড়াইছে, এই জন্য আমরা এখন আর লিখতে চাচ্ছি না, কারণ এত লিখতে গেলে আমরা সময় পারবো না, মনে আছে, মডারেট বলা হয়। তো যাই হোক, এটাকে বলছে আমরা আয়নিত জলীয় দ্রবণে 1 থেকে 10%। এর একটা উদাহরণ লেখো। মনে করো তুমি যদি অ্যাসিড বলো, অ্যাসিড বলো অ্যাসিটিক অ্যাসিড, মনে আছে, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, মনে আছে, 0.1 মোলার দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, খুবই সামান্য, খুবই নগণ্য পরিমাণে আয়নিত হয়, তোমরা জানো। অ্যাসিড, আমরা যদি ক্ষারের কথা বলি, তোমরা জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মনে আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হতে চায় না। তুমি জানো এদের মনে আছে আয়নিক ঘনমাত্রা গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি, এই জন্য আয়নিত হয় না। এই জন্যই তুমি জানো অদক্ষেপ সৃষ্টি করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, খুবই সামান্য আয়নিত হয় পানিতে। আমি যদি লবণের কথা বলি, খেয়াল করে একটু, আমি যদি একটা লবণের কথা বলি, লেড অ্যাসিটেট, বুঝছো, লেড অ্যাসিটেট, এই ধরনের যে পদার্থগুলো আছে এদেরকে বলতেছি আমরা আমাদের উইক ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ এগুলো না জানলে আমাদের এর পরবর্তী টপিক দেখবা আমাদের তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এই সমস্ত পড়তে হলে আমাদের এগুলো লাগবে। এই জন্য আমরা এই উদাহরণগুলো একটু আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে কথা আছে যে দেখবা যেমন কিছু প্রশ্ন আছে, গত ক্লাসে আমরা তোমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম দেখে থাকবা যে তোমাদের হয়তো অনেকের অ্যাকসেপ্ট কোশ্চেন বা দিছে, মাঝখানে খ নাম্বার প্রশ্নটা ঝামেলা হয়ে গেছে, এরকমই কিন্তু হয়। দেখবো আমরা খ নাম্বার কোশ্চেন, তুমি চিন্তাও করতে পারো নি যে স্যার সিগমা বন্ধন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি অর্থাৎ বর্ণালী দেবে কিনা ব্যাখ্যা করো, এটা অনেকেই চিন্তা করতে পারোনি। কিন্তু যারা ঠিকঠাক মতো ক্লাস করছো, আমাদের হ্যান্ড নোট লেখা ছিল সিগমা বন্ধন অ্যান্টিবন্ডিং সিগমা স্তর, মনে আছে, আণবিক অরবিটালের সিগমা বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং সিগমা বন্ডিং, এদের মধ্যে শক্তির পার্থক্য এত বেশি যে ইউভি অঞ্চলের শক্তি শোষণ করলে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সে পরিমাণ শক্তি শোষণ করতে পারে না, ফলে যে শক্তি বিকিরণ করবে সেই শক্তিটা কিন্তু দৃশ্যমান সীমার মধ্যে পড়ে না। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোমরা জানো। তো এ ধরনের প্রশ্ন যে তোমার ক দিচ্ছে, গ দিচ্ছে, ঘ দিচ্ছে, খ নাম্বারে ঝামেলা হচ্ছে। আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে ফেনাফথলিন অ্যাসিড দ্রবণ এবং ক্ষারীয় দ্রবণে ভিন্ন বর্ণ দেয় কেন, বা এরকম বর্ণ হয় কেন, এরকম প্রশ্ন ছিল, কিভাবে বর্ণের পরিবর্তন হয়, দেখছো, এরকম ঝামেলাপূর্ণ প্রশ্ন ছিল। বা মোলারিটি মোলালিটির মধ্যে কোনটা ব্যবহার করা সুবিধাজনক, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ভুল লিখে ফেলছে। তো এরকম ভাবে আমি বলতেছি যে অনেক সময় এই যে খ নাম্বারের প্রশ্নটা তোমাকে বেশি প্যারা দিবে, এই জন্য বেসিক স্ট্রং হতে হবে। একটা কোশ্চেন এরকম হতে পারে, মানে কোশ্চেনটার প্যাটার্ন বোঝানোর জন্য আমি প্রশ্ন লিখতেছি, এগুলো তোমরা নিজেরাই নোট করবা। দেখো, পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো, পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো, পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো।
কোশ্চেনটা লেখা হয়েছে, জায়গা ফাঁকা রাখো, নোট করবা বাসায়। পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারতো যে পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারতো কিন্তু। তো তোমরা বলবা যে সমস্ত পদার্থ বিগলিত বা দ্রবিত অবস্থায় আয়নিত হয় এবং এর ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ পরিবাহিত হয়, সঙ্গে সঙ্গে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। পটাশিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে এবং এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে এই যৌগের রাসায়নিক পরিবর্তন হয়ে পটাশিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস তৈরি করে। সুতরাং পটাশিয়াম ক্লোরাইড অবশ্যই একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আশা করি তোমরা প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারিছো যে কিভাবে লিখতে হবে। সুন্দর করে জায়গা ফাঁকা রাখো, নোট করতে হবে, বাসায় নোট করবা। তো পরবর্তী টপিক লেখো, দেখো তড়িৎ অবিশ্লেষ্য। দেখো তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্যের উল্টা হলো তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কি? যে সমস্ত পদার্থ আমাদের বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নিত হবে এবং বিদ্যুৎ পরিবহন করলে রাসায়নিক পরিবর্তন ঘটবে, বিদ্যুৎ পরিবাহিত হবে, তাকে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার বিপরীত। তাহলে আমি কি বলতে পারবো? যে সমস্ত পদার্থ বিগলিত অবস্থায় অথবা দ্রবিত অবস্থায় অথবা দ্রবণে অথবা তরল অবস্থায় আয়নিত হয় না, বিদ্যুৎ পরিবহন করলে বিদ্যুৎ পরিবাহিত হয় না, হবে কেমনে? এর মধ্যে তো কোনো আয়নই নাই, তাদেরকে আমরা বলবো আমাদের সেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ বিগলিত অবস্থায়, গলিত অবস্থায়, তরল অবস্থায় কোনোভাবে তাদের আয়ন তৈরি করা সম্ভব না, যার কারণে এর ভিতর দিয়ে তুমি যদি ইলেকট্রিসিটি প্রবাহিত করো, তড়িৎ পরিবাহিত হবে না। এই সমস্ত পদার্থগুলোকে বলতেছি আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এমন উদাহরণ কি? যেমন কার্বন টেট্রাক্লোরাইড। তোমরা জানো এটা একটা জৈব দ্রাবক। দেখছো কার্বন টেট্রাক্লোরাইড তরল অবস্থায় আছে, দেখছো তরল পদার্থ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, এটা কঠিন অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায়, বিগলিত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করে। কার্বন টেট্রাক্লোরাইড এটা তো তরল অবস্থায় নিলাম কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। কেন? কারণ কার্বন টেট্রাক্লোরাইড তরল অবস্থায় কোনো আয়ন সৃষ্টি করতে পারে না। আর আমরা জানি বিদ্যুৎ পরিবহনের জন্য হয় বিমুক্ত ইলেকট্রন থাকা লাগবে, নাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকা লাগবে। তার দুইটার যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে নাই। যদিও লিকুইড কিন্তু কোনো আয়ন নাই, ফ্রি ইলেকট্রন নাই। এই কারণে কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা অবশ্যই আমাদের ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বলতে পারবো না, বুঝা গেছে? অথবা ইলেকট্রনিক কন্ডাক্টর বলতে পারবো না। দেখো বেনজিন C6H6, দেখছো লিকুইড সাবস্টেন্স, জৈব দ্রাবক। ক্লোরোফর্ম CaCl3, ক্লোরোফর্ম। অ্যালকোহল, খেয়াল করে একটু, অ্যালকোহল দেখছো, এরা বিদ্যুৎ পরিবহন করে না। গলিত চিনি C12H22O11, বিদ্যুৎ পরিবহন করবে না, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ এর মধ্যে কোনো আয়ন নাই। বোঝা গেছে? কার্বন ডাইসালফাইড, এগুলো অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অবজেক্টিভের জন্য এরা সবাই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এরকম ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পড়তে হবে। ওই হালকার পরে কোন কোন প্রশ্ন আসবে এরকম প্রশ্ন পড়ে, ওই প্রশ্ন দাগাই দেবো পরীক্ষায়। আমরা যখন আমাদের কি বলে ফাইনাল প্রোগ্রাম হবে, তখন আমরা শিট দিয়ে দেবো যে এই প্রশ্নগুলো পড়বা। কিন্তু এখন তো তোমাকে খুঁটিনাটি পড়তে হবে অবজেক্টিভের জন্য। এটা কি লেখা হয়েছে সবার? কোশ্চেন লেখো, তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। একটু ফার্স্ট লিখবা। কোশ্চেন লেখো, তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। বাড়ির কাজ থাকবে 3টা পার্থক্য লিখবা। 3টা পার্থক্য লিখে ছবি তুলে আমাদের এই গ্রুপে পোস্ট করবা অথবা মেসেঞ্জারে নক করবা। বুঝা গেছে? দেখো তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। 3টা পার্থক্য লিখবা, ডেফিনেশন লিখতে পারো পার্থক্যের মধ্যে। হয়েছে লেখা? আমরা বললাম না, সুন্দর করে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পারা উচিত। পরে কোশ্চেন লেখো, পরবর্তী টপিক লেখো। লেখো সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহী না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবাহী কেন? সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহী না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবাহী কেন? বুঝতে লেখা? তো এটা তোমরা জানো যে আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের সোডিয়াম ক্লোরাইড এটা যখন কঠিন অবস্থায় থাকবে, তখন তার কেলাস জালকের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তার ল্যাটিস অবস্থানে স্থির থাকে
এই অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো সুশৃঙ্খলভাবে তার ক্লার্ক চালকের মধ্যে বিপরীতধর্মী আয়নগুলো অর্থাৎ ক্যাটায়নের চারিদিকে অ্যানায়নের চারিদিকে ক্যাটায়নগুলো সুশৃঙ্খলভাবে, মনে আছে এদের ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার সন্নিবেশ সংখ্যা বেসিকের মধ্যে পড়াইছিলাম 6:6, অর্থাৎ একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরাইড আয়ন, একটা ক্লোরাইড আয়নকে 6টা সোডিয়াম আয়ন ঘিরে রাখছে। ব্যাসার্ধ অনুপাত নিয়ম থেকে আমরা এগুলো বের করছিলাম, তোমাদের মনে আছে বেসিকের মধ্যে আমরা দেখাইছিলাম। তাহলে বলো সুশৃঙ্খলভাবে এরা আবদ্ধ থাকে, তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে, মনে আছে স্ট্যাটিস্টিক্যাল ফোর্স বা স্থির আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে। এই অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে কিন্তু তারা মুভ করে না, এই জন্য কঠিন অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করে না। বাট আমরা যদি বিগলিত অবস্থা নিই তাহলে তার ক্রিস্টাল ভেঙে ল্যাটিস অবস্থান থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর বিচ্যুতি ঘটে, তখন তারা মুভ করতে থাকে। এই জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত অবস্থায় তারা অবশ্যই বিদ্যুৎ পরিবহন করবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সুন্দর করে নোট করবা। লেখো পরবর্তী টপিক, লেখো গ্রাফাইট। লেখো গ্রাফাইট তড়িৎ পরিবাহী। লেখো গ্রাফাইট তড়িৎ পরিবাহী কিন্তু হীরক তড়িৎ পরিবাহী নয়। লেখো গ্রাফাইট তড়িৎ পরিবাহী কিন্তু হীরক তড়িৎ পরিবাহী নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কার্বনের রূপভেদের কথা জানো, তাহলে তোমরা একটু বলো তো যে আমাদের কমেন্ট সেশনে কমেন্ট করো তো 30 সেকেন্ডের মধ্যে যে আমাদের কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবাহী, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবাহী। 30 সেকেন্ড সময়। কোন রূপভেদ তড়িৎ পরিবাহী, কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবাহী। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে আনসার করো। সময়, 30 সেকেন্ডের মধ্যে আনসার করো কার্বনের তড়িৎ পরিবাহিতা কোন রূপভেদ। আমরা পেয়েছি আসিফ জাওয়াদ অ্যান্সার করছে ফাইন গ্রাফাইট, নাবিদুজ্জামান অ্যান্সার করছে গ্রাফাইট, তারপরে হচ্ছে নিপুণ অ্যান্সার করছে গ্রাফাইট, তারপরে হচ্ছে আর কি অ্যান্সার করছে তীর্থ বিশ্বাস অ্যান্সার করছে গ্রাফাইট, তারপর হচ্ছে আরো অ্যান্সার করছে আরিফ অ্যান্সার করছে, সাদমান সাকিব অ্যান্সার করছে, মেহের আবাস অ্যান্সার করছে, নানজিবা রৌনক অ্যান্সার করছে, লাবিবা অ্যান্সার করছে, মেহরাব হাসান, তারপর হচ্ছে আয়শা আলিশা, তারপর হচ্ছে ফাহিম অ্যান্সার করছে, শ্রেয়া পোদ্দার সৃষ্টি অ্যান্সার করছে, তারপর হচ্ছে নাজমিন ইভা গৌর সরকার অ্যান্সার করছে, অন্দ্রনীল মজুমদার অ্যান্সার করছে, স্যার তো কি বলেছে দিলেন গ্রাফাইট, সাবিনা ইয়াসমিন অ্যান্সার করছে, সানজিদা আক্তার অ্যান্সার করছে, আর কো মেয়েরা কই সবাই তো সিলেটের, কি সিলেটের ব্যাস নাকি না মেয়েদের ব্যাস। ফারহা অর্প অ্যান্সার করছে, তারপর স্বপ্নীল রয়, মাহাদি শাওন অ্যান্সার করছে, আসিফ জাওয়াদ অ্যান্সার করছে যে স্যার তো বলে দিয়েছে, আসিফ জাওয়াদ না ওটা না ওটা না, হ্যাঁ অর্পিতা বিশ্বাস অ্যান্সার করছে গ্রাফাইট। তো তোমাদের অবস্থা হলো এরকম যে বলে দিলেও তো পারোনি, আমি যে বলে দিছি, এই যে বলে দিছি তাই তো পারোনি, বোঝা গেছে। পড়ালেখা জিরো পজিশনে, জিরো লেভেলে আসো, একদম জিরো, জিরো সেনো জিরো লেভেলে আসো। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট নাই এখানে। আমরা এখানে বলছি যে কার্বনের রূপভেদ বলো যা কিনা তড়িৎ পরিবাহী। তা গ্রাফাইট তো বলে দিছি, তাহলে তুমি সেটা অ্যান্সার করবে কেন? গ্রাফাইট বলে দিছি, তাহলে তুমি সেটা অ্যান্সার করবে না কেন? কার্বনে কি একটা রূপভেদ? অসংখ্য রূপভেদ। মুসা কয়লা আছে, কোক আছে, গ্রাফাইট আছে, হিরক আছে, তারপর আছে ফুলারিন আছে। তা যেহেতু গ্রাফাইট বলেছি, তোমার তো অ্যান্সার করার কথা ছিল ফুলারিন। তার মানে জিরো লেভেলে পড়াশোনা অবস্থা একদম জিরো। এমনি এমনি কি বলছি, একটা জিনিস অ্যান্সার বলে দিয়েছি, তারপর সেটাই কি চেয়েছি। আর একজন বলছে স্যার তো বলেই দিয়েছে, তা বলে দিয়েছে তা গ্রাফাইট লিখলে কেন?
ফসফরাসের রূপভেদ P4, দেখো শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস Pn, এর স্ট্রাকচার কি একই রকম নাকি? এই দুটো স্ট্রাকচার একই না? এটা তো পলিমারিক, এটা হচ্ছে 4 পরমাণু। তা আমরা গ্রাফাইটের কথা জানি, এর স্ট্রাকচার যা, ডায়মন্ড কার্বনের স্ট্রাকচার কি তাই? ডায়মন্ড কার্বনের স্ট্রাকচার যা, ফুলারিনের স্ট্রাকচার কি তাই? দেখছো ফিক্স 60টা কার্বন, 60টা কার্বন পরস্পরের মধ্যে sp2 সংকরিত। যে কার্বনের রূপভেদে sp2 সংকরিত সেই কার্বন আমাদের তড়িৎ পরিবাহী। তাহলে তোমার খুঁজে বের করতে হবে কোন কার্বন sp2 সংকরিত, কোন কার্বনের রূপভেদ sp2 সংকরিত। তো ডায়মন্ড কার্বনের রূপভেদ তো আর sp2 সংকরিত না, তাহলে ডায়মন্ড কার্বন না। গ্রাফাইট যেহেতু বলে দিয়েছি, তাহলে বাকিটা কি? ফুলারিন। পারা উচিত ছিল, পারোনি। তো কোশ্চেনটা কি লেখা হয়েছে যে গ্রাফাইট তড়িৎ পরিবাহী কিন্তু হীরক তড়িৎ পরিবাহী নয়। মনে থাকবে গ্রাফাইট, ফুলারিন এগুলো কিন্তু তড়িৎ পরিবাহী, মানে গ্রাফাইটে কার্বনের রূপভেদ হয়েছে। অবলিক দিয়ে লেখো গ্রাফাইটকে কেন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যায়, গ্রাফাইটকে কেন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যায়। তো যাই হোক, মাধ্যমিক লেভেলে আলোচনা করতেছি, তার অবস্থা কিন্তু এই, তাহলে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এখন প্রবেশ করেনি। দেখছো গ্রাফাইটকে কেন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যায়, এই প্রশ্ন অনেকবার আসছে, এই জন্য একটু খেয়াল করো। তো তোমরা পড়ে আসছো গ্রাফাইট অথবা ডায়মন্ড, ভূষা কয়লা অথবা হচ্ছে কোক কার্বন অথবা আমরা ফুলারিন যাই বলি না কেন, সব কিন্তু কার্বনের রূপভেদ। বুঝবা কিভাবে? এই সমস্ত পদার্থকে অক্সিজেনের দহন ঘটাবা, দেখবা একটা গ্যাস তৈরি হবে, অজানা একটা গ্যাস, চুনের পানির মধ্যে চালনা করবা, চুনের পানি ঘোলা হয়ে যাবে, এক্সেস চালনা করলে আবার স্বচ্ছ হয়ে যাবে। স্বচ্ছ হয়েছে কেন? বাইকার্বনেট তৈরি হয়েছে। ঘোলা হয়েছে কেন? কার্বনেট তৈরি হয়েছে। কার্বনেট কি থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড থেকে। অক্সিজেন আসছে, আমরা অক্সিজেন ব্যবহার করছি, কার্বন আসছে স্পেস থেকে নাকি নমুনা থেকে? নমুনা থেকে। দেখছো নমুনার মধ্যে কার্বন আছে, বের করা যায়। তো এগুলো কি মুখস্থ নাকি? না, এগুলো নিজে নিজে বের করা যাবে। বুঝা গেছে? তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট এবং হীরক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এটার স্ট্রাকচার তোমার তার ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাতে হবে। কার্বন তার এক্সাইটেড অবস্থায় যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 1s2 2s on 2px on 2py on 2pz on। তোমরা জানো আমাদের এই যে কার্বন এমন একটা মৌল সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, যে কার্বনটা কখনো sp3, কখনো sp2, কখনো sp হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে কার্বন কি বন্ধনে আছে বা কার্বনের স্ট্রাকচারটা কেমন, তার উপর ডিপেন্ড করতেছে। তার মানে সংকরণ আগে না, আগে বিজ্ঞানীরা এক্সেল চালনা করে দেখছে এর স্ট্রাকচার কেমন, তার উপর বেস করে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছে যে এর স্ট্রাকচার কেমন, সুতরাং এখানে sp2, এখানে sp3, এখানে sp। কিন্তু কেন হবে? একটা জায়গায় তোমাকে রিজিট হতে হবে, সেই জায়গাটা হচ্ছে কার্বন, যেখানে কোনো ব্যাখ্যা টাকা চলবে না, যেখানে কার্বন এই সংখ্যা নয়, তোমাকে বলতে হবে এই সংখ্যা। যাই হোক, তো বলো এই কার্বনের ক্ষেত্রে একটা s আর দুইটা p সংকরণে অংশগ্রহণ করে, গ্রাফাইটের ক্ষেত্রে এই অরবিটালটা সংকরণে অংশগ্রহণ করে না। তা তুমি জানো sp2 সংকরিত 3টা অরবিটাল তৈরি হয়, তুমি যেরকম 3টা অরবিটাল তৈরি হয়, এই 3টা অরবিটাল যাকে আমরা হাইব্রিড অরবিটাল বলতেছি, এটা অন্য 3টা কার্বনের হাইব্রিড অরবিটালের সাথে ফেস টু ফেস ওভারল্যাপিং করলে সিগমা বন্ধন তৈরি হয়, ষড়ভুজ আকৃতির সৃষ্টি হয়। তোমরা পড়ে আসছো, দেখছো এই যে এরকম, খেয়াল করে একটু, এই যে একটা কার্বন, এই কার্বন 3টা কার্বন এর সাথে এর সাথে এর সাথে 3টা কার্বন, এই 3টা কার্বন আর 3টা কার্বনের সাথে যুক্ত হবে, তখন তার স্ট্রাকচারটা হবে এরকম ষড়ভুজ আকৃতির। এরকম ষড়ভুজ আকৃতির মাধ্যমিক লেভেলে পড়ে আসার কথা, এরকম ষড়ভুজ আকৃতির এরকম তৈরি হবে। সংক্ষেপে দেখালাম, এরকম অসংখ্য অসংখ্য, বুঝা গেছে, এরকম ষড়ভুজ আকৃতির স্ট্রাকচার তৈরি হবে। দেখছো এরকম ষড়ভুজ আকৃতির স্ট্রাকচার তৈরি হবে। এই যে ষড়ভুজ আকৃতির যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, এদের মধ্যে কার্যকর কোনো বন্ধন থাকবে না, দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের মাধ্যমে আবদ্ধ থাকে। তোমরা পড়ে আসছো এইগুলা, দেখছো এদের মধ্যে দুর্বল ভ্যান ডের ওয়ালস বল থাকে, তোমরা জানো, যার জন্য গ্রাফাইটের স্তরগুলো তোমরা জানো একে অপরের উপর দিয়ে মুভ করতে পারে। গ্রাফাইট থাকে পেন্সিলের মধ্যে, তোমরা জানো পেন্সিলের যে শীর্ষটা থাকে ওটাই হলো গ্রাফাইট, পেন্সিলের যে লিডটা থাকে ওটা হচ্ছে গ্রাফাইট। যখন ঘষা দিয়ে হয় তখন পিচ্ছিল বলে মনে হয়, কারণ হচ্ছে তখন ভ্যান ডের ওয়ালস বল দুর্বল থাকার কারণে স্তরগুলো মুভ করে। এখন ব্যাপার হলো প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা করে অসংকরিত অরবিটাল রয়ে গেছে, প্রত্যেকটা কার্বনে একটা করে 2pz অসংকরিত অরবিটাল রয়ে গেছে, এরকম অসংকরিত অরবিটাল, দেখছো এরকম অসংকরিত অরবিটাল। এই অসংকরিত যে অরবিটালগুলো রয়ে গেছে, এই অরবিটালগুলোর প্রত্যেকে কিন্তু একটা করে ইলেকট্রন আছে।
একটা করে ইলেকট্রন আছে, দেখছো? এরা পাশাপাশি ওভারল্যাপিং করে, তুমি জানো এরকম পাই বন্ধন তৈরি করে, দেখছো? পাশাপাশি ওভারল্যাপিং করে পাই বন্ধন তৈরি করে। তাহলে আমি কি বলতে পারি, ওই যে 2p জেড অরবিটালের মধ্যে যে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনগুলো কিন্তু এবার চলাচলের পথ পেয়ে গেছে, অর্থাৎ ধারাবাহিকভাবে একটা সঞ্চরণশীল পাই বন্ধন তৈরি হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো সমস্ত গ্রাফাইট খণ্ডের মধ্যে মুক্তভাবে চলাচল করবে। তখন এই ইলেকট্রন কি একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, না অসংখ্য নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে? এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রনের ডিলোকালাইজেশন, বোঝা গেছে? অর্থাৎ সঞ্চরণশীল ইলেকট্রন, বিচরণক্ষম ইলেকট্রন, এই বিমুক্ত বা ফ্রি ইলেকট্রনের জন্য গ্রাফাইটকে তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়, এদেরকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যায়, তোমরা জানো। আর এই ফ্রি ইলেকট্রনের জন্য গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। অপরদিকে তুমি যদি হীরকের স্ট্রাকচারের দিকে তাকাও, হীরকে কার্বন, এটা তার সর্বোচ্চ শক্তি স্তরে একটা s এবং 3টি p অরবিটাল সংকলনে অংশগ্রহণ করে এবং সেখানে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়, যার কারণে একটা কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত হয়। তোমরা জানো একটা কার্বন এরকম ভাবে 4টা কার্বনের সাথে যুক্ত হবে, দেখছো? আবার এই আবার 4টা কার্বনের সাথে যুক্ত হবে, দেখছো? এবার 4টা কার্বনের সাথে যুক্ত হয়, 4টা কার্বনের সাথে যুক্ত হয়, 4টা কার্বনের সাথে যুক্ত হয়। এরকম ভাবে হীরক খণ্ডের মধ্যে অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে সিগমা, শক্তিশালী সিগমা বন্ধনের মাধ্যমে একটা পলিমারিক অণু তৈরি হয় এবং স্ট্রাকচারটা শুধুমাত্র কার্বন কার্বন সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী। এই শক্তিশালী হওয়ার কারণে পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থের নাম হচ্ছে হীরক। এটা সাধারণত খুব সহজে ভাঙা যায় না, তোমরা জানো হীরক দিয়ে হীরক কাটা হয়, এবং এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন না থাকার কারণে এই হীরককে কখনো আমরা ইলেকট্রোড হিসেবে, তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি না। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে গ্রাফাইট তড়িৎ পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, মনে থাকবে ইলেকট্রনিক কন্ডাক্টর। অপরদিকে আমাদের হীরক কিন্তু ইলেকট্রনিক কন্ডাক্টর না, গ্রাফাইট ইলেকট্রনিক কন্ডাক্টর। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। নেক্সট টপিক লেখো। লেখো তাপমাত্রা বাড়ালে, লেখো তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর, তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায় কেন? তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায় কেন? তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায় কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে বলা আছে ইলেকট্রনীয় পরিবাহী, বিশেষ করে হচ্ছে ধাতব পরিবাহী বা ধাতব খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে শান্ত পরিবাহিতা হ্রাস পায়। প্রশ্ন হলো এরকম কেন হলো, কারণটা কি? তো একটু খেয়াল করো, তোমরা জানো গত ক্লাসে অল্প একটু বলতেছিলাম, তারপরে একটু বলতে চাই। আমরা যে ধাতব পরিবাহীর কথা বলতেছি, এই ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমরা জানো ধাতব বন্ধন থাকে, মনে আছে? ধাতব বন্ধন থাকে। এই ধাতব বন্ধনটা কিভাবে তৈরি হয় তোমরা জানো। এলো ধাতুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ শক্তির স্তরে ধাতুর ক্ষেত্রে মাত্র একটা, দুইটা, তিনটা মাত্র ইলেকট্রন থাকে। এই কারণে এই ইলেকট্রনের প্রতি, অর্থাৎ শেষ ইলেকট্রনের প্রতি, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা তুলনামূলকভাবে অধাতুর চেয়ে ধাতুর ক্ষেত্রে কম থাকে, যার কারণে ধাতব খণ্ডের মধ্যে ওই শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো খুব সহজে বের হয়ে আসে। ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন হারিয়ে অ্যাটমিক কোর বা পজিটিভ, দেখছো, অ্যাটমিক কোর বা পজিটিভ কোরে রূপান্তরিত হয়। যে ইলেকট্রনগুলো বের হয়ে আসে সেই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর বা নির্দিষ্ট ধাতুর অধীনে থাকে না, সমস্ত ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে বিচরণ করতে থাকে। মনে হয় যেন ইলেকট্রন সমুদ্রের মধ্যে আমাদের পজিটিভ কোরগুলো নিমজ্জিত আছে বলে মনে হয়। এটাকে ইলেকট্রন সি মতবাদ বলা হয়। 1990 সালে এটা আবিষ্কার হয়েছে এবং যার জন্য ওই বিজ্ঞানীকে ইলেকট্রন সি মতবাদ উপস্থাপন করার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। যাই হোক, তো একটু খেয়াল করো, আমরা এখানে যেটা বললাম যে বিমুক্ত ইলেকট্রন, দেখছো, ফ্রি ইলেকট্রন চলাচল করতে পারে। তো ইলেকট্রনের এই যে একমুখী ফ্লো, এই একমুখী ফ্লোর কারণে সাধারণত তুমি জানো এখান থেকে তুমি আমাদের সেই পরিবাহিতা, অর্থাৎ তুমি এখান থেকে বিদ্যুৎ পাবা বা আমাদের ইলেকট্রনীয় পরিবাহিতার কারণে। এখন তুমি যখন এই টোটাল ধাতব খণ্ডকে উত্তপ্ত করবা তখন আমাদের এই ধাতুর ক্লাসের মধ্যে আমাদের যে পজিটিভ কোরগুলো আছে তার ল্যাটিস অবস্থানে তার অসিলেটিং হওয়ার জন্য, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা শোষণ করার জন্য এই দোদুল্যমান অবস্থা থাকবে, বুঝা গেছে? এটা দোদুল্যমান অবস্থা থাকবে পজিটিভ কোরগুলো, অর্থাৎ এ কাঁপতে থাকবে। এই যখন কাঁপতে থাকবে ইলেকট্রনগুলো তখন কিন্তু বারবার এসে এটা কাঁপাকাঁপি করবে, অর্থাৎ এখানে যে পজিটিভ কোরগুলো আছে এটা কাঁপতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে। তখন ইলেকট্রনগুলো বারবার যে ওটাকে ধাক্কা খাবে। তো ইলেকট্রন যখন বিভিন্ন দিকে ছোটাছুটি করার কারণে এসব যখন ধাক্কা খাবে তখন ইলেকট্রনের কিন্তু ফ্লো কমে গেল, অর্থাৎ ইলেকট্রনের আমাদের প্রবাহ, ইলেকট্রনের যে প্রবাহ, এই প্রবাহটা কমে গেল, কারণ ইলেকট্রন বারবার এর সাথে ধাক্কা খাচ্ছে, পজিটিভ কোরের সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি এই অবস্থায় এর মধ্যে রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধ বৃদ্ধি পেল। আর এই রোধ যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহিতা কমে যায়, বিকজ পরিবাহিতা হলো রোধের বিপরীত রাশি।
তাহলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কিভাবে রোধ বৃদ্ধি পেল আর পরিবাহিতা কমে গেল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের কঠিন অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে রোধ এবং আমাদের পরিবাহিতা। এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা নিয়ে আলোচনা করব। এটা মাধ্যমিক লেভেলে ছিল না, বোঝা গেছে? মাধ্যমিক লেভেল এই পর্যন্ত ছিল, আমরা এই পর্যন্ত আলোচনা করছি। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা নিয়ে আমরা এখন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। বড় করে হেডিং দাও, তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা লিখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করবা। আমরা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এটা ব্যাখ্যা করার পূর্বে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ নিয়ে একটু আলোচনা করতে চাই। পরিবাহীর রোধ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ওহমের সূত্র থেকে রোধ নিয়ে আমরা গবেষণা করি। এটা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে যতটা আমরা সহজে হিসাব নিকাশ করি, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সরাসরি, যেহেতু এটা লিকুইড সাবস্টেন্স, দ্রাবক থাকে, বিভিন্ন কিছু থাকে, এর ক্ষেত্রে সরাসরি আমরা এই সমস্ত রোধ হিসাব না করে আমরা পরিবাহিতা হিসাব করি। কারণ পরিবাহিতার বিপরীত রাশি যেহেতু রোধ, অথবা রোধের বিপরীত রাশি যেহেতু পরিবাহিতা, এই জন্য একটা বের করতে পারলে আর একটা বের করা যাবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আবার রোধ কিভাবে সৃষ্টি হবে? একটু খেয়াল করো। মনে করো এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে খেয়াল করো একটু, এই পাত্রের মধ্যে আমাদের এখানে অ্যানোড এবং ক্যাথোড স্থাপন করা আছে। এর মধ্যে মনে করো আমাদের আয়নগুলো আছে, একটু খেয়াল করো, আয়নগুলো আছে। এখন এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে তুমি এরকম ভাবে আমাদের পরিবাহী দণ্ড স্থাপন করে যখন এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করাবা, তখন এখানে যে আয়নগুলো আছে এই আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে, খেয়াল করো একটু, এই আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে বাধা, বুঝা গেছে, বাধা সৃষ্টি করবে। তখন পরিবাহীর বাধা সৃষ্টি করবে এই ধর্মটাকে, পরিবাহীর এই বাধা দান করা যে ধর্ম, এই ধর্মটাকে বলতেছি আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহীর রোধ। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে কিভাবে বাধা সৃষ্টি করবে, কিভাবে বাধা সৃষ্টি হতে পারে? একটু খেয়াল করো, এখানে যে আয়নগুলো আছে, দেখো এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো যদি একটু ভারী হয়, তাহলে তার পরিবহন ক্ষমতা যে পরিমাণ হওয়ার কথা ছিল, আমরা একটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, তার সাপেক্ষে এর পরিবহন ক্ষমতা একটু কম, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে। অথবা এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি আকর্ষণ বল বেশি থাকে, ভালো করে বুঝবা কিন্তু, এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি আকর্ষণ বল বৃদ্ধি থাকে, মানে আমরা এমন একটা যৌগ নিয়েছি যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল বেশি। বলতো আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে এ তো দ্রুত ক্যাথোডের দিকে এবং এ তো দ্রুত অ্যানোডের দিকে যাবে না। যদি না যায়, তাহলে আমি কি বলতে পারি আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে। তখন পরিবাহীর, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর এই যে বাধা, এই যে রোধ, এটাকে বলতেছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ। আচ্ছা, এরকম হতে পারে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, খেয়াল করে একটু, ক্যাটায়ন এবং অ্যানায়ন এটা যদি ভারী হয়, তাহলে তার পরিবহন সংখ্যা কম হবে। পরিবহন সংখ্যা কি? যদি না ভারী হয়, তাহলে তার গতিবেগ কিন্তু কম হবে। গতিবেগ যদি কম হয়, তাহলে আয়নগুলো কিন্তু খুব ফাস্ট অ্যানোড এবং ক্যাথোডের দিকে যাবে না। অ্যানোড এবং ক্যাথোডের দিকে যদি খুব ফাস্ট না যায়, তাহলে আমি কি বলতে পারি একটা স্ট্যান্ডার্ড পদার্থ যেভাবে পরিবাহিতা দেবে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়নগুলো ভারী হওয়ার কারণে, তার আমাদের গতিবেগ কম হওয়ার কারণে, আয়নগুলোর গতিবেগ কম হওয়ার কারণে তাদের মধ্যে রোধ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে। এটাকে বলতেছি আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ। এমনও হতে পারে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুমি যে দ্রাবকের মধ্যে যোগ করছো, সেই দ্রাবকের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যদি কম থাকে। তো ডাইইলেকট্রিক ধ্রুবক কি, এটা আমরা আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রির মধ্যে পড়ছি। মনে করো একটা দ্রাবক, এই দ্রাবকের মধ্যে তুমি যখন একটা আয়নিক যৌগ যোগ করবা, তখন এই দ্রাবক ওই আয়নিক যৌগের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, তাদের আকর্ষণ বল ছিন্ন করে, আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নকে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে তাদেরকে বিচ্ছিন্ন অবস্থায় পরিণত করার যে ধর্ম, এই ধর্মটাকে বলা আছে ডাইইলেকট্রিক ধ্রুবক। যেমন পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান সবচেয়ে বেশি 80, অপরদিকে মিথানল হচ্ছে আমাদের 30। তাহলে বলতো পানির মধ্যে একটা আয়নিক যৌগ, সে যে পরিবাহিতা সৃষ্টি করবে, মিথানলের মধ্যে ওই পদার্থ কিন্তু পরিবাহিতা কমে যাবে, তার মানে কি রোধ বৃদ্ধি পেল।
তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো যে আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনে কিভাবে বাধা সৃষ্টি হতে পারে। এটাকে বলতেছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ। তো যেহেতু এগুলো পরিমাপ করা খুব কঠিন, এই জন্য আমরা পরিবাহিতা নির্ণয় করব। বোঝা গেছে? আমরা পরিবাহিতা নির্ণয় করবো। পরিবাহিতা নির্ণয় করতে পারলে আমরা রোধ সম্পর্কে বলতে পারবো, কারণ বিপরীত রাশি। তো একটু লেখো লেখো আয়নিক যৌগের জলীয় দ্রবণে, লেখো আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায়, লেখো আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে, তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে ওই তড়িৎ বিশ্লেষ্যের, লেখো ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবাহিতা বলা হয়। দেখছো? আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে ওই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বলা হয়। ওই তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা বলা হয়। হয়েছে লেখা সবার? নিচে প্যারা দিয়ে লেখো, নিচে প্যারা দিয়ে লেখো, লেখো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা মূলত তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী রোধের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। হয়েছে লেখা? লেখো নিচে প্যারা দিয়ে লেখো, মনে করি কোন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর, লেখো মনে করি কোন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এল, মনে করি কোন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এল এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ আর। অতএব লেখো অতএব তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, অতএব তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, পরিবাহিতা এল ইকুয়াল টু, মনে আছে রোধের ব্যস্তানুপাতিক বা রোধের বিপরীত রাশি হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, তাহলে এল ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/r। দেখছো? তাহলে তড়িৎ বিশ্লেষ্য রোধের বিপরীত রাশি হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে বলতো এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্যের এই যে পরিবাহিতা পেয়েছি তার একক বের করতে চাই, তাহলে এক্ষেত্রে এল সমান সমান 1 রোধের একক, রোধের একক। তো তোমরা ফিজিক্সে পড়ে আসছো রোধের একক হচ্ছে ওহম, মনে আছে? ওহম। তাহলে এল ইকুয়াল টু, এই ওহমটা উপরে নিয়ে গেলাম, দেখো পার ওহম, মনে থাকবে, বা ওহম টু দি পাওয়ার -1। তো একটু খেয়াল করো, এটা সমান সমান লেখা যায়, এটা ওহমের, দেখছো ওহম, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এখানে নিচে লিখলাম, মনে আছে গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এরকম ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, পার ওহম। অথবা একটু খেয়াল করো, যেহেতু এটা ওহম টু দি পাওয়ার -1, তার মানে বিপরীত, এটাকে যদি ঘুরাই লিখি তাহলে এটাকে MHO মোহ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার সিজিএস পদ্ধতিতে আমরা একক লিখছি যে পার ওহম, অথবা এরকম সিম্বল ব্যবহার করছি, অথবা এই পার ওহম মানে হচ্ছে মোহ, মনে থাকবে বিপরীত মোহ। তো আমরা আশা করি এই যে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা তোমরা বুঝতে পারছো। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক পরিবাহিতা, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পারস্পরিক পরিবাহিতা যদি তুলনা করতে হয়, তাহলে শুধুমাত্র এই নরমাল পরিবাহিতা নিয়ে আলোচনা করলে হবে না। বিজ্ঞানীরা তিনটা পরিবাহিতার কথা বলছে। একটা হলো আপেক্ষিক পরিবাহিতা, একটাকে বলছে আমরা তুল্য পরিবাহিতা, একটাকে বলছে আমরা মোলার পরিবাহিতা। বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে বুঝতে হবে। কিন্তু এই শুধু পরিবাহিতা নিয়ে বিভিন্ন পদার্থ, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুমি জানো, এই বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পারস্পরিক পরিবাহিতা তুলনা করা সম্ভব না। এই পারস্পরিক পরিবাহিতা তুলনা করার জন্য বিজ্ঞানীরা তিনটা পরিবাহিতার কথা বলছে। একটাকে বলছে আমরা আপেক্ষিক পরিবাহিতা, একটা হলো তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা, একটা হলো তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা। তো আমরা এখন এই সমস্ত নিয়ে আলোচনা করব। লেখো তড়িৎ বিশ্লেষের, আমাদের এই টপিক আলোচনা পরে কিন্তু এই টপিকটার পরে কিন্তু আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, এই জন্য ভালো করে খেয়াল করবো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু এখানে এই যে ডেফিনেশন আসবে না, কিন্তু এর মাধ্যমে অঙ্ক আসবে আর এখান থেকে বেসিক প্রশ্ন আসবে। আমি কিন্তু সেই বেসিক প্রশ্ন করবো একটু পরেই, এই জন্য ভালো করে খেয়াল করো।
এই সমস্ত ডেফিনেশন খুবই সহজ, ডেফিনেশন দরকার নেই, ডেফিনেশন জাস্ট জানার জন্য, কিন্তু ডেফিনেশন না জানলে তুমি ওই আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। দেখো তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আপেক্ষিক পরিবাহিতা পড়ার পূর্বে আমরা যদি একটু ঘুরাই পড়ি, মানে উল্টো করে পড়ি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সেটা হলো আমরা আপেক্ষিক পরিবাহিতা পড়ার পূর্বে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক রোধ নিয়ে একটু আলোচনা করতে চাই। বুঝা গেছে? আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করতে চাই। তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক রোধ, এটা পড়ে তারপর এটা পড়বো, এটা পারলে এটা পড়া যায়। বুঝা গেছে? তো মনে করো, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবা। দেখো আমরা একটা ঘনকের মতো আঁকানোর চেষ্টা করতেছি। দেখো এটা এখানে যে দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার, সংক্ষেপে লিখলাম এল সেন্টিমিটার, অথবা 1 সেন্টিমিটার লিখতে পারো, এল সেন্টিমিটার মনে থাকবে, এল সেন্টিমিটার। এখানে উচ্চতম মনে করো এল সেন্টিমিটার, কাল্পনিক এল সেন্টিমিটার, প্রস্থ মনে করো এল সেন্টিমিটার, এবং কাল্পনিক কথাবার্তা বলবেন, ঠিক আছে? অথবা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এখানে লিখতে পারি। তো একটু খেয়াল করো, আমরা সংক্ষেপে বলতেছি, একটু লক্ষ্য করো। মনে করো আমাদের দুইটা তড়িৎদ্বার আছে, দুইটা তড়িৎদ্বার, এই দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল সেন্টিমিটার, এবং ওই দুইটা মধ্যবর্তী দূরত্ব আমাদের যে ক্ষেত্রফল, এটাকে আমরা এস সেন্টিমিটার স্কয়ার দিয়ে প্রকাশ করলাম। তো তাই যদি হয়, তাহলে ওহমের সূত্র, সংখ্যা বলতেছি, ওহমের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। একটু খেয়াল করো, আবার বলি, অ্যানোড এবং ক্যাথোড, দেখছো অ্যানোড এবং ক্যাথোড এদের মধ্যবর্তী দূরত্ব, দেখছো দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার, আমরা এল সেন্টিমিটারে প্রকাশ করছি, এবং এদের ক্ষেত্রফল, দেখো এদের যে ক্ষেত্রফল, এটা হচ্ছে এস সেন্টিমিটার স্কয়ার, মনে থাকবে এস সেন্টিমিটার স্কয়ার। তাই যদি হয়, তাহলে বলতো ওহমের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, বিকজ তুমি জানো যে রোধ হলো দৈর্ঘ্যের সমানুপাতিক এবং রোধ হলো ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। মনে আছে? এটা হলো ওহমের সূত্র। ফিজিক্সে তোমরা ভালো বুঝবা, ফিজিক্সে স্যারের কাছে এগুলো ভালো করে পড়ছো তোমরা, আমি এখানে সংক্ষেপে আলোচনা করতেছি। এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে এই হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আমরা রোধ বের করতেছি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সরাসরি রোধ কিন্তু, বুঝা গেছে? এটা হলো সরাসরি রোধ, আপেক্ষিক রোধ না কিন্তু। রোধ is proportional to L by A, L হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী দূরত্ব, A হচ্ছে এদের মধ্যে যে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এটা ছিল আমাদের ফিজিক্সের সেই ওহমের সূত্র। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, এই সমানুপাতিক চিহ্ন উঠে দিলাম, এই সমানুপাতিক চিহ্ন উঠে দিলে তোমরা যেন একটা কনস্ট্যান্ট রাশি আসবে, এটাকে গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে রোহ। তাহলে দেখো এল বাই এ, মনে থাকবে? এটাকে বলা হচ্ছে রোহ, রোহ, রোহ বলা হয়, মনে থাকবে? আর ও এইচ ও রোহ বলা হয়। এর রোহ মানে হচ্ছে আপেক্ষিক রোধ, মনে থাকবে? এই আপেক্ষিক রোধকে আমরা রোহ বলি। তো একটু খেয়াল করো, বলো তো এই সমীকরণটায় যেটা লিখছি, এই সমীকরণে যদি এল ইকুয়াল টু 1 সেন্টিমিটার এবং এ ইকুয়াল টু যদি আমাদের 1 সেন্টিমিটার স্কয়ার হয়, দেখছো এ ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? আর ইকুয়াল টু রোহ, আর ইকুয়াল টু রোহ। তাহলে তুমি বলো এখান থেকে আমরা, তাহলে এখান থেকে আমরা আমাদের এই যে রোহ, যাকে আমরা আপেক্ষিক রোধ বলতেছি, এই আপেক্ষিক রোধের ডেফিনিশন দিতে পারবো। কি বলবো? 1 সেন্টিমিটার দূরত্বে থাকা, 1 সেন্টিমিটার দূরত্বে থাকা অ্যানোড এবং ক্যাথোডের, দেখছো 1 সেন্টিমিটার দূরত্বে থাকা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যদি প্রস্থচ্ছেদ যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তখন তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে রোধ সৃষ্টি হবে তাকে আপেক্ষিক রোধ বলা হয়। ক্লিয়ার? আপেক্ষিক রোধটা কি? দেখছো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে রোধ সৃষ্টি হবে তাকে আপেক্ষিক রোধ বলা হয়। এটা লিখে নাও, লেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্বারা, দুটি তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে রোধ সৃষ্টি হয়, তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে রোধ সৃষ্টি হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর, তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়, তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়, আপেক্ষিক রোধ বলা হয়। সবাইকে লিখছো? নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো,
লেখো এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো, এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো আপেক্ষিক পরিবাহিতা। এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো আপেক্ষিক পরিবাহিতা। এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো আপেক্ষিক পরিবাহিতা। একটু খেয়াল করো, বিজ্ঞানীরা এই আপেক্ষিক পরিবাহিতাকে গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করছে, এটাকে কাপ্পা বলা হয়। দেখো কে এর মতো, দেখছো, এটাকে কাপ্পা বলা হয়, কাপ্পা মনে থাকবে। আবার বাপ্পা লিখে ফেলায় না, কাপ্পা। আপেক্ষিক রোধের বিপরীত, তাহলে এটার সময় আমরা লিখতে পারি 1/ρ। দেখছো, আপেক্ষিক যে রোধ তার বিপরীত রাশি হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা, যাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, কাপ্পা ইকুয়াল টু 1/ρ। সবাইকে লেখা হয়েছে? তাহলে ডেফিনিশনটা একটু লেখো। লেখো 1 সেন্টিমিটার দূরত্বে থাকা এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, 1 সেন্টিমিটার দূরত্বে থাকা এবং 1 সেন্টিমিটার স্কয়ার বা 1 বর্গ সেন্টিমিটার যাই লেখো না কেন, ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের, লেখো দুটি তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে পরিবাহিতা সৃষ্টি হয়, তড়িৎ বিশ্লেষ্য দ্বারা যে পরিবাহিতা সৃষ্টি হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। ভালো করে খেয়াল করবা, তাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। সবাইকে লেখা হয়েছে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। খুব ভালো করে খেয়াল করো, লেখো অথবা, এটা অন্যভাবে লিখি, অথবা লেখো, অথবা এটা অন্যভাবে লিখতেছি, দেখো অথবা অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, অথবা অ্যানোড এবং ক্যাথোডের, এই যে অ্যানোড, মনে করো অ্যানোড এবং ক্যাথোড, এদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, দেখছো, অ্যানোড এবং ক্যাথোড এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, হয়েছে। আর ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হলে, ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হলে, ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হলে ওই দ্রবণে, লেখো ওই দ্রবণে বিদ্যমান আয়ন দ্বারা, ওই দ্রবণে বিদ্যমান আয়ন দ্বারা সৃষ্ট পরিবাহিতাকে, ওই দ্রবণে বিদ্যমান আয়ন দ্বারা সৃষ্ট পরিবাহিতাকে আমরা আমাদের মতো করে লিখে দিলাম, সৃষ্ট পরিবাহিতাকে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। সংক্ষেপে লিখে দিলাম, ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। তাহলে কি বললাম, অ্যানোড এবং ক্যাথোডের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, প্রস্থচ্ছেদ, দেখছো প্রস্থচ্ছেদ যদি 1 সেন্টিমিটার স্কয়ার বা ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে এই দ্রবণের মধ্যে যে আয়ন থাকবে, যে আয়নগুলো থাকবে তা দ্বারা আমাদের যে পরিবাহিতা সৃষ্টি হবে তাকে আমরা বলতেছি এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা। দেখছো স্ট্যান্ডার্ড আপেক্ষিক মান 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার স্কয়ার ধরছি। সবাই কি বলছো? খেয়াল করো একটু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইকুয়াল টু আয়তন। তাহলে বলতো আয়তন কত দাঁড়ালো? কিউবিক সেন্টিমিটার। তাহলে আমি কি বলতে পারি, 1 ঘন সেন্টিমিটার আয়তনে যে আয়ন থাকবে সেই আয়নের পরিবাহিতাকে বলা হবে আপেক্ষিক পরিবাহিতা। বুঝা গেছে? লেখো অথবা, সংক্ষেপে লিখলাম অথবা, লেখো অথবা কোন দ্রবণের 1 ঘন সেন্টিমিটার আয়তনে, কোন দ্রবণের 1 ঘন সেন্টিমিটার বা সিসি যা লেখো না কেন, মনে আছে এই যে সেন্টিমিটার স্কয়ার, দেখছো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আমি কি লিখতে পারি, ঘন সেন্টিমিটার অথবা সিসি অথবা কিউবিক সেন্টিমিটার। দেখছো, লেখো কোন দ্রবণের, দেখছো কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের 1 ঘন সেন্টিমিটার আয়তনের, 1 ঘন সেন্টিমিটার আয়তনে, 1 ঘন সেন্টিমিটার আয়তনে যতগুলো আয়ন থাকে, অথবা 1 ঘন সেন্টিমিটার আয়তনে বিদ্যমান আয়ন দ্বারা, 1 ঘন সেন্টিমিটার আয়তনে বিদ্যমান আয়ন দ্বারা যে পরিবাহিতা সৃষ্টি হয়, বিদ্যমান আয়ন দ্বারা যে পরিবাহিতা সৃষ্টি হয়, যে পরিবাহিতা সৃষ্টি হয় তাকে
আপেক্ষিক পরিবাহিতা বলা হয়, তাকে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। সোজা কথা, 1 ঘন সেন্টিমিটার আয়তনে তড়িৎবিশিষ্ট পদার্থের যে পরিবাহিতা সৃষ্টি হবে তার নাম হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ফিক্স কিন্তু 1 ঘন সেন্টিমিটার আয়তন ফিক্স করে রাখছি। তাহলে এটুকু জানলে, এই জিনিসটা যদি মাথার মধ্যে গেঁথে থাকে, তাহলে আমি এখন থেকে যে প্রশ্ন করবো তার অ্যান্সার দিতে পারবা। যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, তার ঘনমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে আমাদের মূল পরিবাহিতা বাড়বে নাকি কমবে, আর আপেক্ষিক পরিবাহিতা বাড়বে না কমবে? দেখছো বেসিক প্রশ্ন, মাথা কিন্তু ঘুরে যাবে। আমি যদি বলি অ্যাসিটিক অ্যাসিড, তার ঘনমাত্রা যদি হ্রাস করা হয়, তার ঘনত্ব যদি বাড়ানো হয়, তাহলে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে নাকি কমবে? এরপরে তুল্য পরিবাহিতা, তারপর মোলার পরিবাহিতা। বুঝছো, মাথা গরম হয়ে যাবে এই প্রশ্ন অ্যান্সার করতে গেলে। এই জন্য ঠান্ডা মাথায় চিন্তা কর, ডেফিনেশন ভালো করে বুঝতে হবে, বইয়ের মতো মুখস্থ না। সবাইকে লেখা হয়েছে, দেখো আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয়। দেখছো, কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি কাপ্পা ইকুয়াল টু 1/ρ। তাহলে বলো এখান থেকে রোহর মান আনা যাবে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে রোহর মান এখানে বসাই দেবো। আমি আর দেখালাম না, রোহর মান নিয়ে আসবা। এখান থেকে রোহর মান নিয়ে আসলে আমাদের তাহলে 1/r a/l। তাহলে আমরা যদি এরকম সংক্ষেপে করি, সংক্ষেপে নিয়ে আসলাম, এখানে রোহর মান বসাবো আমরা। তাহলে আমি কি লিখতে পারবো কাপ্পা ইকুয়াল টু 1/r, ক্যালকুলেশন করে দেখো l/a। দেখছো, এই হলো আমাদের আপেক্ষিক পরিবাহিতা, যাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি। এবং এই আপেক্ষিক পরিবাহিতা বের করার সূত্র কিন্তু এটা, এর মাধ্যমে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। প্রচুর পরিমাণে অঙ্ক আছে, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, এগুলো বের করতে হলে তোমাকে আগে আপেক্ষিক পরিবাহিতা বের করতে হবে। তো খেয়াল করে একটু, এই ক্ষেত্রে আমরা যদি এককটা একটু বের করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এককটা বের করতেছি। দেখো 1/r, তাই এটা হচ্ছে রোধের একক। আমরা একটু আগে লিখছিলাম রোধের একক। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1/r, এটা হলো রোধ, রোধের একক হচ্ছে ওহম, তাই তো? তাহলে হচ্ছে পার ওহম ইনটু, দেখো তো উপরে আছে কি, উপরে আছে হচ্ছে আমাদের এল মানে হচ্ছে সেন্টিমিটার, দেখছো, আর নিচে আছে আমাদের সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার কাটলো, সেন্টিমিটার থাকলো, ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি পার ওহম আর হচ্ছে পার সেন্টিমিটার, দ্যাট মিন্স মোহ পার সেন্টিমিটার। দেখছো, তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতার দেখো একক পেয়ে গেছি আমরা, মোহ আর হচ্ছে পার সেন্টিমিটার। দেখছো, তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই আপেক্ষিক পরিবাহিতা কি এটা বুঝতে পারছো। তাহলে আমি যদি এবার একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তাহলে তো অবশ্যই পড়া যাবে নাকি? তাহলে একটা কোশ্চেন লেখো তো, লেখো সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস করলে, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস করলে, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস করলে সাধারণ পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার কি ধরনের পরিবর্তন ঘটে? সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস করলে সাধারণ পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার কি ধরনের পরিবর্তন ঘটে? আপেক্ষিক পরিবাহিতার কি ধরনের পরিবর্তন ঘটে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড এটা বাদ দাও, আগে একটু চিন্তা করো কোনো তৈলবিশিষ্ট পদার্থের পরিবাহিতা কেমন হবে। এটা অনেকগুলো ফ্যাক্টর দায়ী, তাপমাত্রা দায়ী, ঘনমাত্রা দায়ী, আয়ন দায়ী, অনেক ফ্যাক্টর, দ্রাবকের ডাইইলেকট্রিক ধ্রুবক, অনেক কিছু, দ্রবণের ঘনমাত্রা, অনেক কিছু দায়ী। তো আমরা যদি নর্মাল দুইটা কথা বলি, একটা তড়িৎবিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা মেইনলি ডিপেন্ড করবে ওই তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়নের সংখ্যার উপর ডিপেন্ড করবে আর আয়নের গতিবেগের উপর ডিপেন্ড করবে। মেইন হচ্ছে এই দুইটা, মনে থাকবে, আয়নের সংখ্যা এবং গতিবেগ, মনে থাকবে কথাটা। আবার বলি, কোন তড়িৎবিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা মেইনটা হলো আয়নের সংখ্যা এবং আয়নের গতিবেগের উপর ডিপেন্ড করবে, সে কেমন পরিবাহী হবে, সে কত অ্যানোড এবং ক্যাথোডের দিক যাবে, ইত্যাদি ইত্যাদি। এখন আসো, এই সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো স্ট্রং ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স, মনে থাকবে, অর্থাৎ তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ তোমরা জানো। তো এই সোডিয়াম ক্লোরাইড যেহেতু তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ, এই তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তুমি লঘু দ্রবণ নাও অথবা গাঢ় দ্রবণ নাও, তারা কিন্তু 100% আয়নিত অবস্থায় থাকে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের লঘু অথবা গাঢ় দ্রবণে আমরা জানি সমান সংখ্যক আয়ন থাকে, এই কথাটা একটু মনে রাখতে হবে। আবার বলি,
সোডিয়াম ক্লোরাইড এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘু অথবা গাঢ় যে দ্রবণ নাও না কেন এরা আয়নের সংখ্যা ফিক্স, আয়নের সংখ্যা সমান। লঘু দ্রবণে যে পরিমাণ আয়নিত হয় গাঢ় দ্রবণে সেই পরিমাণ আয়নিত হয়, অর্থাৎ কনসেন্ট্রেশনের উপর এই আয়নের সংখ্যা কিন্তু নির্ভর করলো না। তাহলে আমরা দেখতে চাই গতিবেগের দিকে, একটু খেয়াল করো, খুব ভালো করে বুঝবা। সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড যখন আয়নিত হলো তখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, দেখছো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমাদের ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, খেয়াল করে একটু, অর্থাৎ সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন ইত্যাদি এরকম আয়ন টায়ন আছে, বুঝা গেছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে বুঝবা, এখানে বলা আছে আপেক্ষিক পরিবাহিতা কেমন হবে। আগে আপেক্ষিক পরিবাহিতার কথা বলতেছি। এই হলো পাত্র। এখন বলো তো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? 1 ঘন সেন্টিমিটার আয়তনে যে আয়নগুলো থাকবে তা দ্বারা যে পরিবাহিতা সৃষ্টি হবে তার নাম আপেক্ষিক পরিবাহিতা। এখন সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ এর মধ্যে যদি পানি যোগ করি তখন এটা লঘু হলো, লঘু হলো, ভালো করে বোঝা, লঘু হলো। তা লঘু যদি হয় তাহলে আয়নগুলো পরস্পর থেকে একটু দূরে দূরে থাকবে। লঘু যদি হয়, খেয়াল করে একটু, আয়নের সংখ্যা ঠিক আছে, আয়নের সংখ্যা ঠিক আছে, কিন্তু লঘু হওয়ার কারণে আয়নগুলো একটু দূরে দূরে, পানি দ্রাবক চলে আসছে, আয়নগুলো একটু দূরে দূরে আছে। তাহলে বলতো এই হলো সেই 1 ঘন সেন্টিমিটার জায়গা, 1 ঘন সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার, দেখছো 1 ঘন সেন্টিমিটার জায়গা, দেখছো? তাহলে বলতো এই যে 1 ঘন সেন্টিমিটার জায়গা, এই 1 ঘন সেন্টিমিটার জায়গার মধ্যে দেখো মাত্র 3টা আয়ন আছে। তাহলে 3টা আয়ন দ্বারা 1 ঘন সেন্টিমিটার আয়তনে 3টা আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হবে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কমে গেল, কারণ 1 ঘন সেন্টিমিটারের মধ্যে আয়নগুলো একটু দূরে দূরে থাকার কারণে একক আয়তনে 1 ঘন সেন্টিমিটার আয়তনে আয়নের সংখ্যা কম, পরিবাহিতা কম। তাহলে আমি বলতে পারি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা যদি আমাদের কমানো হয়, হ্রাস করা হয়, তাহলে আয়নগুলো একটু দূরে থাকার কারণে একক আয়তনে 1 ঘন সেন্টিমিটার আয়তনে আয়নের সংখ্যা কম থাকার কারণে পরিবাহিতা কমে যায়, আপেক্ষিক পরিবাহিতা কমে যায়। অপরদিকে আমরা যদি সাধারণ পরিবাহিতার কথা বলি, দেখো তো এই সাধারণ পরিবাহিতার ক্ষেত্রে আয়নের সংখ্যা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে তো বলে দিইনি 1 ঘন সেন্টিমিটার জায়গা, তার মানে কি এই টোটাল জায়গা, এখানে অ্যানোড এখানে ক্যাথোড। বরং পানি যোগ করার কারণে, লঘু করার কারণে আয়নগুলো দূরে দূরে আছে। বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল কম, গতিবেগ বেশি, ফলে ঘনমাত্রা কমানোর কারণে আয়নের সংখ্যা বেশি, এখানে তার গতিবেগ বেশি। বিপরীত আয়নের মধ্যে আকর্ষণ কম, গতিবেগ বেশি, পরিবহন সংখ্যা বেশি। এ সমস্ত কারণে আমাদের আয়নিক যৌগের ক্ষেত্রে যদি ঘনমাত্রা হ্রাস করানো হয় সাধারণ পরিবাহিতা বাড়ে, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা কমে। দেখছো এরকম অসংখ্য প্রশ্ন আছে, অসংখ্য প্রশ্ন আছে। যদি আমি এখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লিখতাম তাহলে কিন্তু আবার ভিন্ন, বুঝা গেছে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি লিখি তাহলে আবার ভিন্ন। এই জন্য ব্যাপারগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা এগুলো নিয়ে ডিটেলস নেক্সট দিনে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।